বাংলাদেশে ঈদকে সোমবার, যা জানাচ্ছে বিদেশের সংবাদ মাধ্যমগুলো। ঈদের দিনে থাকবে গরম, নেই বৃষ্টির সম্ভাবনা। দেশের 7 বিভাগে তাপপ্রবাহে হাঁসফাঁস। নির্বাচন নিয়ে ধোঁয়াশা তৈরি করছে অন্তর্বর্তী সরকার, বললেন রিজভী। জানাবো প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানোর পক্ষে নয় বিএনপি। এবং সর্বশেষ জানাবো সিরাজগঞ্জের মহাসড়কে গাড়ির চাপ, নেই ভোগান্তি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশে ঈদকে সোমবার, যা জানাচ্ছে বিদেশি সংবাদ মাধ্যমগুলো। সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক সংবাদ মাধ্যম খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে আজ চাঁদ দেখা যায়নি, ফলে দেশটিতে 31শে মার্চ পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে। একইভাবে মধ্যপ্রাচ্যের আরেক সংবাদ মাধ্যম গালফ নিউজও বলছে, বাংলাদেশে ঈদ উল ফিতর উদযাপন করা হবে সোমবার। কোনো নিউজেই শুরুতে কোনো সূত্র উল্লেখ করা হয়নি। কিভাবে তারা এই তথ্য পেল তা খবরের কোনো অংশে নিশ্চিত করা হয়নি। তবে পরবর্তী সময় গালফ নিউজ তাদের সংবাদের মধ্যে এক্সে দেওয়া ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমি সেন্টারের পোস্টটি এমবেড করে দিয়েছে। অন্যদিকে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, বাংলাদেশের সোমবারই ঈদ উল ফিতর উদযাপিত হবে। সূত্র হিসেবে তারা এক্সে দেওয়া ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমি সেন্টারের পোস্টকে ব্যবহার করেছে, যা বলছে আবহাওয়া অধিদপ্তর। মধ্যপ্রাচ্যের সূত্রবিহীন ওই দুই নিউজের বিষয়ে মন্তব্য জানান যোগাযোগ করে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে। প্রসঙ্গ অধিদপ্তরের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, এর আগে আমরা এ নিয়ে মন্তব্য করে বিপাকে পড়েছি। এই কারণে এবার কোনো মন্তব্য করতে পারছি না। চাঁদ দেখার বিষয়ে জাতীয় চাঁদ দেখা কমিটি কথা বলবে। ঈদের দিনও থাকবে গরম, নেই বৃষ্টির সম্ভাবনা। দেশের 7 বিভাগে তাপপ্রবাহ হাঁসফাঁস। যদি এবার 29টি রোজা হয়, তবে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে সোমবার। আর রোজা যদি 30টি হয়, তবে ঈদ হবে মঙ্গলবার। এখন প্রশ্ন হলো, ঈদের দিন আবহাওয়া কেমন থাকবে? আবহাওয়া অধিদপ্তর বলছে, এবারে ঈদ উল ফিতর কাটবে তাপপ্রবাহের মধ্য দিয়ে। বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই, তবে গরমের তেজ কিছুটা কম থাকতে পারে। চলতি মাসে এক দফা তাপপ্রবাহ হয়ে গেছে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে। এরপর দেশের বিভিন্ন স্থানে আকাশ মেঘলা হয়ে পড়ে। রাজধানী ঢাকায় কিছুটা বৃষ্টি হয়। বেশি বৃষ্টি হয় উত্তর পূর্বের সিলেট এবং এর কাছাকাছি এলাকাগুলো। এরপর থেকে তাপমাত্রা খানিকটা কমতে শুরু করে, তবে গত সোমবার থেকে তাপমাত্রা আবার বাড়তে শুরু করেছে। বুধবার দেশের অন্তত 7 জেলায় মৃদু তাপপ্রবাহ বয়ে গেছে, আর বৃহস্পতিবার 13 জেলায় ও শুক্রবার 15 জেলায় তাপপ্রবাহ ছিল। শনিবারও দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে গেছে। কিছু কিছু জায়গায় তা তীব্র তাপপ্রবাহের রূপ নিয়েছে। দেশের 40 জেলার উপর দিয়ে তাপপ্রবাহ বয়ে গেছে এবং তা অব্যাহত থাকতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলছে, 40 জেলার মধ্যে 2 জেলায় তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, বাকি 39 জেলায় মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে গেছে। 2 দিন ধরে সর্বোচ্চ তাপমাত্রা বয়ে যাচ্ছে যশোরে। শনিবার 39.4 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে যশোর বীরশ্রেষ্ঠ মতিউর রহমান বিমান ঘাঁটি নিয়ন্ত্রণাধীন আবহাওয়া অফিস। শুক্রবারও দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে 41 ডিগ্রি সেলসিয়াস। গত 2 দিন ধরে তাপপ্রবাহে চরম ভোগান্তিতে রয়েছে সব শ্রেণী পেশার মানুষ। বিশেষ করে এদিন ঈদের কেনাকাটা করতে আসা মানুষের গরমে নাভিশ্বাস উঠে যায়। নির্বাচন নিয়ে ধোঁয়াশা তৈরি করছে অন্তর্বর্তী সরকার, বললেন রিজভী। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অন্তর্বর্তী সরকার সংস্কারের নামে নির্বাচন নিয়ে লুকোচুরি খেলছে। তারা একবার বলে ডিসেম্বর, আরেকবার বলে মার্চ, আবার বলে জুনের মধ্যে নির্বাচন। সংস্কার তো চলমান প্রক্রিয়া। সংস্কার তো জনগণের ভোটে যারা নির্বাচিত হবে, সংসদে যাবে, তারা করবে। রুহুল কবির রিজভী বলেন, জুলাই আগস্টে যারা শহীদ আহত হয়েছেন, আমরাও তাদের বিচার চাই। যারা স্কুল পড়ুয়া তরুণ ও শিশু বাচ্চাদের বুকে গুলি করে হত্যা করেছে, শেখ হাসিনা দেশে যে রক্তের স্রোত বইয়ে দিয়েছিল, তাদের বিচার করতে এত সময় লাগবে কেন? আর এই বিচারের নাম করে জনগণের অধিকার কেন কেড়ে নিচ্ছেন? জনগণ কেন তাদের পছন্দের জনপ্রতিনিধি নির্বাচিত করতে পারছে না? আপনারা কেন নির্বাচন নিয়ে গড়িমসি করছেন? তিনি প্রশ্ন রেখে বলেন, একটি দল 71-এর স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারা গণপরিষদ চাইতে পারে, কিন্তু যেসব ছেলেরা বৈষম্য বিরোধী আন্দোলন করেছে, তারা কার ইন্ধনে গণপরিষদ চায়? গণপরিষদ তো হয় বিচ্ছিন্ন কোনো দেশের ক্ষেত্রে। 2024 সালে তো দেশ স্বাধীন হয়নি, স্বাধীনতা তো অর্জন হয়েছে 1971 সালে। প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানোর পক্ষে নয় বিএনপি। প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানোর পক্ষে নয় বিএনপি। 5 সংস্কার কমিশনের সুপারিশ বিষয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনে দেওয়া বিএনপির মতামত পর্যালোচনায় এমনটি উঠে এসেছে। সংবিধান সংস্কার কমিশন প্রস্তাব করেছিল, নিম্নকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্য সমর্থনে নির্বাচিত প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভার নির্বাহী ক্ষমতা প্রয়োগ করবে। বিএনপি এতে একমত হয়নি। সংস্কার কমিশন প্রস্তাবিত জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনের পক্ষে নয় দলটি। আইনের মাধ্যমে নির্বাচন কমিশন, কর্ম কমিশন সহ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ চায়। এতে কার্যত প্রধানমন্ত্রীর হাতে থাকবে নিয়োগের ক্ষমতা। সংবিধান সংস্কার কমিশন সুপারিশ করেছে, কেউ জীবনে 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। বিএনপি এই সুপারিশের সঙ্গে একমত হয়নি। দলটি মতামত দিয়েছে, কেউ টানা 3 বার প্রধানমন্ত্রী পদে থাকতে
থাকতে পারবেন না, তবে বিরতি দিয়ে আবার প্রধানমন্ত্রী হতে পারবেন। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং সংসদের মেয়াদ 4 বছর নির্ধারণের সুপারিশও একমত হয়নি বিএনপি। সরকারের মেয়াদ 5 বছর বহাল রাখতে চায় তারা। সংস্কার কমিশন সুপারিশ করেছে নিম্নকক্ষ উচ্চ কক্ষে 2/3 সমর্থন থাকলেও সংবিধান সংশোধনে গণভোট লাগবে। বিএনপি সংবিধান সংশোধনে গণভোট চায় না। গত 5ই মার্চ সংস্কার বিষয়ক 5টি কমিশনের 166টি সুপারিশ বিষয়ে মতামত জানাতে রাজনৈতিক দলগুলোর কাছে স্প্রেডশিট পাঠায় প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন ঐক্যমত্য কমিশন। গত রোববার বিএনপি এ বিষয়ে মতামত জানিয়েছে। সংবিধান সংস্কারের 70টি সুপারিশের মধ্যে 11টিতে একমত ও 3টিতে নীতিগতভাবে ঐক্যমত প্রকাশ করেছে তারা। 6টি সুপারিশের সঙ্গে আংশিক একমত হয়েছে দলটি। বিএনপি যে 20 প্রস্তাবের সঙ্গে আংশিক বা পুরো একমত, সেগুলো তারা আগামী সংসদে বাস্তবায়ন চায়। কমিশন জানতে চেয়েছিল অধ্যাদেশ, নির্বাচনের আগে গণভোট, নির্বাচনের সময় গণভোট, গণপরিষদ নির্বাচন, নির্বাচনের পর সাংবিধানিক সংস্কার নাকি গণপরিষদ এই আইনসভা নির্বাচন নির্বাচিত সংসদের মাধ্যমে সুপারিশ বাস্তবায়ন করা হবে। সেখানে দলটি সংসদকে প্রাধান্য দেয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলায় অভিযুক্তদের নির্বাচনে অযোগ্য করার সুপারিশ করেছিল নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। শেখ হাসিনা সহ আওয়ামী লীগের জ্যেষ্ঠ 31 নেতার বিরুদ্ধে মামলা হয়েছে ট্রাইব্যুনালে। সুপারিশ বাস্তবায়ন হলে অভিযুক্তরা নির্বাচন করতে পারবেন না, অন্য আদালতের মতো দণ্ডিত হতে হবে না। বিএনপি এর সুপারিশের সঙ্গে একমত নয়। দলটির মতে এই মুহূর্তে প্রার্থীর যোগ্যতা অযোগ্যতা নির্ধারণ অনাবশ্যক। কাউকে নির্বাচনের অযোগ্য ঘোষণা করতে সংবিধান সংশোধন করার প্রয়োজন হবে না। সরকার ও প্রধানমন্ত্রীর ক্ষমতা খর্ব নয়। বিএনপি মতামত বলেছে, সংবিধানের 55(2) অনুচ্ছেদ অনুযায়ী প্রধানমন্ত্রী প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা প্রয়োগ করবেন। প্রধানমন্ত্রী কি প্রক্রিয়া, মন্ত্রণালয় কিংবা বিভাগে নির্বাহী ক্ষমতা প্রয়োগ করবেন তার সংবিধানের অধীনে রুলস অব বিজনেসের সুস্পষ্ট বিধান রয়েছে। বিদ্যমান সংবিধানের 48(3) অনুযায়ী প্রধান বিচারপতি নিয়োগ বাদে বাকি সব কাজ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী করতে বাধ্য। এর মাধ্যমে বিচারপতি সাংবিধানিক সহ স্বতন্ত্র আইনে পরিচালিত প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী নিয়োগ দেন রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রীর একছত্র ক্ষমতা কমাতে এনসিসি গঠনের সুপারিশ করেছে সংবিধান সংস্কার কমিশন। এতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেতা, উচ্চ নিম্নকক্ষের স্পিকার, বিরোধী দল থেকে উচ্চ নিম্নকক্ষে নির্বাচিত ডেপুটি স্পিকার, প্রধান বিচারপতি এবং তৃতীয় একটি দল থেকে একজন সংসদ সদস্য থাকবেন। একই সুপারিশ করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। সুপারিশ অনুযায়ী নির্বাচন কমিশন, কর্ম কমিশন, অ্যাটর্নি জেনারেলের মতো দুর্নীতি দমন কমিশন, মানবাধিকার কমিশন, স্থানীয় সরকার কমিশন ও সাংবিধানিক প্রতিষ্ঠান হবে। এনসিসি সংখ্যাগরিষ্ঠ সদস্যের মতামতে এসব প্রতিষ্ঠানে এবং প্রতিরক্ষা বাহিনীর প্রধানদের নিয়োগ করা হবে। বিএনপি এসব সুপারিশের সঙ্গে একমত হয়। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, রাষ্ট্র পরিচালনার জন্য প্রধানমন্ত্রীকে প্রয়োজনীয় ক্ষমতা দিতে হবে। বিএনপি মনে করে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে স্বচ্ছ নিয়োগের জন্য আইন করা যেতে পারে। আইনে বলা থাকবে কিভাবে নিয়োগ হবে। সব বিষয় সংবিধানে থাকার প্রয়োজন নেই। কমিশনের সুপারিশ ছিল, যিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন তিনি দলীয় প্রধান কিংবা সংসদ নেতার পদে থাকতে পারবেন না। এই দুই সুপারিশও একমত নয় দলটি। সালাউদ্দিন আহমেদ বলেছেন, সংসদ নেতা এবং দলীয় প্রধান কে হবেন তা দলের নিজস্ব বিষয়, সংবিধানের বিষয় নয়। রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্যে আইন চাই বিএনপি। কমিশন সুপারিশে বলেছেন, শুধু সংসদ নয়, ইলেকটোরাল কলেজে নির্বাচিত হবেন রাষ্ট্রপতি। প্রস্তাবিত 64 জেলা সমন্বয় কাউন্সিল এবং 12 সিটি কর্পোরেশন